এখন আপনি একটা ফাইল মুছে দিলেন, হোয়াট হ্যাপেন্ড? মুছে দিলে যেটা হয়, পারমিশন চায় যে আপনি কি বোথ সাইড থেকে হ্যাঁ, মুছে দিবেন, এরকম পারমিশন হ্যাঁ, চায়। মুছে দিলেন বা বোথ সাইড থেকে আপনি মুছে দিলেন। আচ্ছা, মুছে এবার হ্যাঁ, মুছে দিলে তারপরে মুছে দিলে ওটা ট্রাস্টে আবার 60 ডেজ বা 45 ডেজ একটা টাইম দেখায়, যে এতদিন পরে সেটা অটোমেটিকলি মুভ করে দিবে। আচ্ছা, না সেটা কিন্তু আপনার ইনক্লুডিং দ্য ক্যাপাসিটি। ধরেন আপনি যদি ওয়ান ড্রাইভ 100 জিবির ওয়ান ড্রাইভ কিনে থাকেন, ওয়ান ড্রাইভ না, আপনি যদি 100 জিবির ওই যে ড্রপ বক্স 100 জিবির কিনে থাকেন, তাহলে ওই 100 জিবি কিন্তু ওই ইয়ের মধ্যে থেকেই নিয়ে নিবে, আপনার যে ক্যাপাসিটি, টোটাল জি ক্যাপাসিটি থেকে। জি 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 জি, জি। আপনার ওখান থেকেই কিন্তু ওই 60 ডেজের যে ডেটাটা আপনি ট্রাস্ট বা রিসাইকেল বিনে রাখছেন, ওইটাও কিন্তু ক্যাপাসিটি কাউন্ট করবে। কিন্তু মাইক্রোসফটের আর একটা মানে খুব ভালো সুবিধা আমি দেখেছি, এই যে আমি এখন একটা পোর্টাল ঢুকছি, এই জিনিসগুলো আপনাদেরকে আমি আরো আগে দেখে মানে আরো পরের ক্লাসে দেখাতাম, কারণ এখানে অনেকে নতুন আছেন, তাদের জন্য বিষয়টা। আচ্ছা, এই যে রিস্টোর ইওর অন ড্রাইভ, এখানে একটা পয়েন্ট আছে রিস্টোরিং এর। সেখানে ধরেন এখানে বলা আছে, ধরেন 1 উইকস 3 উইকস অ্যাগো কাস্টম ডেট ইয়েস্টারডে, সাপোজ আমি ইয়েস্টারডে যদি দিই, ও আমার ফাইলের ভার্সন ওয়াইজ, ধরেন আমি একটা ফাইল কাজ করেছি, সিসার ডম 4 নিউ চেঞ্জেস, হ্যাঁ, এই ফাইলের লাস্ট আপডেট যতবার করেছি, তারপরে ড্রাফট এসএলএ, ইন্টারনেট ওয়ান শর্টকাট, এটার আমি অনেকগুলো ভার্সনে কাজ করেছি। ধরেন 1টা 5-এ কাজ করছি, দেখতে পাচ্ছেন আমার টাইমটা ফাইলের? জি, হ্যাঁ, দেখেন একই ফাইল, ড্রাফট এসএলএ, ইন্টারনেট ওয়ান শর্টকট প্রিন্ট, আমি এই ফাইলটা কাজ করেছি 1টা 5-এ কাজ করেছি, আবার 4টা 58-তে কাজ করেছি, 4টা 58-তে কাজ করেছি। ও প্রত্যেকবার ভার্সন ওয়াইজ আমাকে ব্যাকআপ রাখছে। এখন আমি যখন এটা সিলেক্ট করে আমি এখানে যখন রিস্টোর দিব, এই যে রিস্টোর দিব, তখন আমার ঠিক ওই ভার্সনের যে অংশটুকু কাজ করেছি সেটাই রিট্রিভ হবে। হ্যাঁ, আমি যদি এইটা আগেরটায় ফিরে যেতে চাই, এরকম মানে ধরনের মাইক্রোসফটের সলিউশনে সুন্দর, মানে আপনি ভার্সন ওয়াইজ পর্যন্ত যেতে পারেন, যেটা আমি দেখেছি ড্রপ বক্সে করা যায় না। ধরেন আপনি একটা এক্সেল ফাইলের একটা কলাম মুছে দিলেন, মুছে দিয়ে দিলেন বোথ এন্ডে, মানে আপনার ইন এবং লোকাল এবং ক্লাউড দুটোর থেকেই আপনার চলে গেছে, তখন আপনি কিন্তু আর ওই কলামে ফেরত আনতে পারবেন না। আর আনলেও কি হবে, টোটাল ফাইলটা আনতে পারবেন। আপনি যখন রিস্টোর দিবেন, ও টোটাল ফাইলটা নিয়ে দেবে। আপনার যে কলাম মুছে দিচ্ছেন, সে কলাম কোন টাইমে মুছছেন, ও কলাম সহ রিট্রিভ করতে পারে। দ্যাটস ওয়াই মাইক্রোসফট এই জায়গাতে আগায় আছে। এবং এই মাইক্রোসফটের যে ডেটা সেন্টারটা, এটার ফাইল সেভ হয় হচ্ছে কি সিঙ্গাপুরে। এবং আমার সৌভাগ্য হয়েছিল সিঙ্গাপুরের ডেটা সেন্টার ভিজিট করার, এটা ঢুকতে দেয় না সবাইকে। সো আমার ওই সময় কি একটা মানে একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, তখন আমরা রিকোয়েস্ট করেছিলাম, আমরা খুব লিমিটেড কয়েকজন ছিলাম। তো ওরা, ওদের তখন এই এশিয়ার প্যাসিফিকের যে হেড ছিলেন মাইক্রোসফটের, তো ওই ম্যাডাম আমাদেরকে আবার খুব আপ্যায়ন করলেন এবং উনি অ্যাপ্রুভ বললেন যে ঠিক আছে, ওদেরকে ডেটা সেন্টারটা ঘুরিয়ে দেখাও। তো আমরা ঢুকেছিলাম, তো আমরা ওয়ার্ড এক্সেলে যে কাজগুলো করি এবং যদি O365-এ সেভ করি, ওটা আসলে সিঙ্গাপুর থেকে ওপেন হয়। আপনার যদি ইন্টারনেট, হ্যাঁ, আপনার শ্যাডো কপি থাকে, আপনার লোকাল মেশিন ল্যাপটপে একটা কপি থাকে, আর ক্লাউডে একটা কপি থাকে, আর টাস্কবারের মধ্যে আপনার সিঙ্ক চলতে থাকে। আপনি যতবার ল্যাপটপে কাজ করছেন, ও ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক করে ওর ক্লাউডে ঠিকই ওই ফাইলটার আপডেট রাখছে এবং ভার্সন ওয়াইজ রাখতেছে। আপনার ইন্টারনেট নাই, নো প্রবলেম, আপনি কাজ, আমি যারা এখানে একদম নতুন তাদের জন্য আর কি আরো ক্লিয়ার করে দিচ্ছি, যে আপনি কাজ করতেছেন, ইন্টারনেট যখনই আসলো, ও আপডেট ফাইলটা ওখানে উঠিয়ে দিল। কারণ এখানে যদি বোঝার সমস্যা হয়, আমি দরকার হলে ড্রয়িং করে বুঝিয়ে দিব। ভাইয়া যারা মানে নতুন আছেন বা মানে প্রফেশনালি ওইভাবে নাই, তাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, প্লিজ, মানে আমরা একটু ডেপ মানে ডিপ লেভেলে কথা বলছি, কারো বুঝতে সমস্যা হলে আমাকে হ্যান্ড রেজ করবেন বা জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু এখানে আমার দুইটি বিষয় ছিল। একটি ছিল এসকিউএল সার্ভার ডাটাবেস ব্যাকআপ নিয়ে।
হুম হুম। এসকিউএল সার্ভার ডাটাবেস ব্যাকআপ আপনি যেটা বললেন ওইভাবে পসিবল কি না আমি দেখি নাই, তবে আশা করি আমরা এটা এই মিটিংয়ে দেখতে পারবো বা পরবর্তী ক্লাসে আমরা দেখতে পারবো। আরেকটা পদ্ধতি আছে রেপ্লিকেশন। এসকিউএল সার্ভারের নিজস্ব রেপ্লিকেশন ফ্যাসিলিটি আছে যেখানে ইনস্ট্যান্ট ডাটা আপনার হ্যাঁ, ব্যাকআপ রেখে ইউর কপি। রাইট, ইউর রাইট, রাইট, রেপ্লিকেশন। আমরা এক একটা মানে সফটওয়্যার বা এক একটা অ্যাপ্লিকেশন এক একটা টার্ম ইউজ করে। ওরাকল ইউজ করে হচ্ছে গিয়ে এডিজি, অ্যাক্টিভ ডাটা গার্ড, এই টার্মটা ওরাকল ইউজ করে। ওরাকল কি এটা ফ্রি? না না না, এটা আপনি যখন লাইসেন্স ইউজ করবেন, লাইসেন্স কিনবেন, তখন ওকে বলে দিতে হয় যে আমি এডিজি সহ কিনবো, তখন ও এডিজি সহ আপনাকে লাইসেন্স ইয়ে করে। আর হুইচ ইজ আচ্ছা। ভেরি এক্সপেন্সিভ। এবং আপনি আহ, আপনাকে জ্ঞাতার্থে আমি বলে দিই যে ওরাকল লাইসেন্সিংটা হয় কোরের উপরে, আপনার সার্ভারের কত কোর, সেই সিপিইউ এর উপরে ও লাইসেন্সিং করে। আপনাকে যদি রাফলি আইডিয়া দিই, একটা সার্ভারের সর্বনিম্ন কোর এখন পাওয়া যায় 8-এর নিচে, এখন আর কোনো সার্ভার করেই না। আপনি যদি অর্ডার দেন বা আইবিএম এর হয়, সেক্ষেত্রে হয়তো 4 করা যায়, বাট 4-এর 8 বা 4-এর নিচে কোনো কোর হয় না। তো 4 কোরের একটা ওরাকল সার্ভারের লাইসেন্সের প্রাইস হচ্ছে আর 2,53,53,00,000 টাকা থেকে 60 লাখ টাকার মতো। হিউজ। হিউজ, দ্যাটস ইজ হিউজ। সো এখন আরো অনেকগুলো মঙ্গোডিবি আসছে, ওরাও এরকম সলিউশন নিয়ে আসতেছে। সো এগুলো নিয়ে আসলে ভাস্ট লেভেলের পড়াশোনা আছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়াইজ। এটা আপনাকে, আপনি যে এসকিউএল বলছেন, আপনি শুধু এসকিউএল ইয়ে করছেন, মানে আপনি এসকিউএল এর শুধু ডাটাবেসটাকে রেপ্লিকেশন করছেন। আপনি হোল অর্গানাইজেশনের ডাটা নিয়ে আপনি কাজ করছেন। আপনি কিন্তু যখন চিন্তা করবেন, আপনি হোল অর্গানাইজেশনের ডাটা নিয়ে চিন্তা করবেন। আপনি স্পেসিফিক একটা অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা করবেন না। আর ওইটার আবার একটা প্রবলেম আছে। আপনি যে বলছেন রেপ্লিকেশন, রেপ্লিকেশনের এপাশে যদি করাপ্টেড হয়, আপনাকে কিন্তু ওপাশেও করাপ্টেড হয়ে যাবে। ওই যে জি, এটা সিঙ্ক করে। সিঙ্ক করে, হ্যাঁ। সো আপনার এখানে যদি ডাটা করাপ্টেড হয়ে যায়, আপনার আহ, যেখানে আপনি রেপ্লিকেশন করছেন ডিআর সাইডের সাথে, সেখানেও কিন্তু ফাইল করাপ্টেড হবে। দ্যাটস হোয়াই ইটস কামস ফ্রম ব্যাকআপ সলিউশন। এই জন্যই বলা হয় যে ব্যাকআপ সলিউশন আমার আসলে আলটিমেটলি দরকার। সর্বশেষ জায়গা হচ্ছে ব্যাকআপ সলিউশন। আপনি যতই 2.5 কোটি টাকা দিয়ে সফটওয়্যার কিনতেছেন, যাই করতেছেন না কেন, আলটিমেটলি প্ল্যান হচ্ছে গিয়ে আপনাকে ব্যাকআপ রাখতেই হবে। কারণ এখানে যদি মানে কোনো করাপ্টেড হয়, ডাটা করাপ্টেড হয়, ডাটা মিসিং হয়, ডাটা মুছে যায়, ডিআরও মুছে যাবে। সো আপনি কিভাবে পাবেন? আপনাকে ওই রিয়েল টাইমের ক্ষেত্রে আসলে এই কনসিডারেশন গুলো হয়। রিয়েল টাইম যে আমরা ব্যাকআপ নিই, আহ, আহ, তাহিদ ভাই বা যিনি, সরি নামটা ভুলে গেলাম, উনি যে কোশ্চেন করছেন যে রিয়েল টাইম, রিয়েল টাইম ব্যাকআপ আমরা আসলে নিই, কিন্তু রিয়েল টাইমের ব্যাকআপের পরেও আমরা আসলে একটা আলাদা ব্যাকআপ রাখি। রিয়েল টাইমটা ব্যাকআপটাকে আমরা মানে হাই প্রায়োরিটি দেই না, স্পেসিফিক কিছু কারণে দিই। যে রিয়েল টাইম ব্যাকআপ স্পেসিফিক কিছু অ্যাপ্লিকেশনের জন্য করব। আমি অর্গানাইজেশনের টোটাল ফাইন্যান্সের ডাটা, বিজনেসের ডাটা, অ্যাডমিনের ডাটা, এর সব ডাটা নিয়ে আমি চিন্তা করব না। আমি যখন রিয়েল টাইম ব্যাকআপ নিব, তখন স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশনের ডাটা নিয়ে চিন্তা ভাবনা করব, স্পেসিফিক রিজনে। তারপরেও আমাকে ব্যাকআপ রাখতে হবে আলাদাভাবে। কেন? সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো, আসলে ডাটা ব্যাকআপের কেন এত গুরুত্ব। কারণ হচ্ছে কি, ওই যে রেপ্লিকেশনে এপাশে ডাটা করাপ্টেড হলে ওপাশেও ডাটা করাপ্টেড হবে। এপাশে কোনো হ্যাকার ঢুকে যদি ডাটা মুছে দেয়, আপনার ওপাশের ডাটাও মুছে যাবে। সো দ্যাট তখন আপনাকে আবার ওই ব্যাকআপের কাছে আসতে হবে যে ভাই আমার 2 দিন আগের ডেটা দেন। জি, সো বুঝতে পারছি। ব্যাপারটা আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর জি। এই টার্ম, আজকে যে পয়েন্টগুলো কথা বলছি, এখানে উপরে কারোর কোনো টার্ম নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমি নেক্সট ইয়েতে যাব, স্লাইডে যাব আর কি। যা কারোর যদি কোথাও সিকিউরিটি বিষয়টা, এনক্রিপশন, হ্যাঁ এনক্রিপশনের ব্যাপারটা, হ্যাঁ প্লিজ বলেন। তার মানে হলো যে আমরা কর্পোরেট অফিস গুলোতে যে ধরনের ইয়া নেই, সেই ক্ষেত্রে আমরা 365 আমরা ইন্ডিভিজুয়াল ইউজার ওয়াইজ ইউজ করতে পারি, কিন্তু অর্গানাইজেশনের হোল ডাটা নিয়ে যখন কাজ করে অবশ্যই ব্যাকআপ সলিউশনের ওইভাবে ডিজাইন করতে হবে জি জি, কারণ আপনি ওয়ার্ড এক্সেলের ব্যাকআপ নিচ্ছেন, এখন আপনি এসকিউএল এর কিভাবে ব্যাকআপ নিবেন, আপনার ওরাকল থাকলে কিভাবে নিবেন,
পিএসপি মাই অ্যাডমিন থাকলে, সার্ভার থাকলে সেখানে আপনি কিভাবে ব্যাকআপ নেবেন? আপনি তো মাইক্রোসফটের ওইটা দিয়ে ওই ডেটা পুল করতে পারবেন না, শিডিউলিং করতে পারবেন না। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ব্যাকআপ সলিউশন আমাকে ডিজাইন করতে হবে। হুম। সো এই জন্যই আমার একটা এখনকার ম্যাক্সিমাম অর্গানাইজেশনে একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন চলে না, অনেক রকমের অ্যাপ্লিকেশন চলে। কেউ মাইক্রোসফট এক্সেস দিয়ে একটা ডাটাবেস বানাইছে, তা কোন একটা ডিপার্টমেন্টের রিপোর্ট সুন্দর করে রিপোর্ট রাইটিং করতেছে, ওইটা দিয়ে সে অনেক বড় বড় রিপোর্ট বানায় ফেলতেছে। আবার কেউ এসকিউএল সার্ভার ইউজ করতেছে, কেউ ওরাকল ইউজ করতেছে, কেউ ওয়ার্ড এক্সেলে ডাটা বানায় রাখতেছে। তারপরে কি বিওআই দিয়ে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন বানাচ্ছে। একটা কোম্পানিতে বিভিন্ন মাল্টিপল অ্যাপ্লিকেশনে ডাটা জেনারেট হচ্ছে প্রতিদিন। উম, অনেক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাটা জেনারেট হচ্ছে। আপনার প্ল্যান থাকবে আমি সবার ডেটা, সে ওয়ার্ড হোক, এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট হোক, এসকিউএল হোক, ওরাকল হোক, যে ডেটাই হোক, আমি টোটাল ডেটার একটা সলিউশন ডিজাইন করব। দ্যাটস ওয়াই এই ব্যাকআপ সলিউশন। কারণ আলটিমেটলি সবাই আপনার কাছেই আসবে যে ভাই আপনি, সেই চেহারাগুলো তখন দেখতে পাবেন যখন আপনি সুন্দর একটা ডিজাইন করে আপনি যখন কারো ডাটা উদ্ধার করে দিবেন, তখন তার হাসি দেখলে আপনার খুব ভালো লাগবে। আর সে যখন কাঁদো কাঁদো ভাবে এসে বলবে যে ভাই আমার ডাটাটা মুছে গেছে, একটু উদ্ধার করে দেন, তখন দেখবেন। সো মানে এই আপনার ডিজাইনটা যদি প্রপারলি আপনি ডিজাইন করতে পারেন, তাহলে আসলে আপনার মানে যে কোনো ইনসিডেন্ট আপনি রিকভারি করতে পারবেন। আপনি প্রিপেয়ার থাকবেন, অলওয়েজ ইউ আর প্রিপেয়ার টু রিকভারি ইয়োর হোল ডাটা। সো এখানে আমরা সিকিউরিটির বিষয়টা যেটা এই পয়েন্টে, ইমপ্লিমেন্টেশন ইনক্রিপশন অফ ডাটা ট্রানজিট বা রিসেট। আপনার ডেটা অনেক সময় হয়তো কি, আমরা ডেটা ট্রান্সমিট করি, আপনার ঢাকা অফিসে একটা অফিস আছে, আপনার হয়তো চিটাগং একটা অফিস আছে। আপনি চিন্তা করলেন যে না, আমি আসলে 15 দিন পর পর আমি সমস্ত ডেটা আমি চিটাগং এ একটা লোকেশনে একটা মেশিন বানাই, ওখানে আমি রেখে দিব। তাহলে আমার হেড অফিসে চিটাগং, ঢাকা অফিসে কোনো ঝামেলা হলে আমি চিটাগং থেকে ডাটা অ্যাটলিস্ট 15 দিন আগে ডেটা আমি রিকভারি করে দিতে পারবো। সো আপনি ওইভাবেও ডিজাইন করতে পারেন। তো যখন ওইটা ডিজাইন করবেন তখন আপনি সিকিউরিটির উপরে এমফোসাইজ করবেন, কারণ আপনার কোম্পানির ডেটা কিভাবে যাবেন, আপনি তখন এনক্রিপশন কোনো মেথড ইউজ করবেন, যে এনক্রিপ্টেড করে ডাটাটা আপনি আপনার আইএসপি দিয়ে পাঠাচ্ছেন। আপনি যদি ওপেন ওয়ার্ড এক্সেলের ফাইল পাঠান বা কোনো অ্যাপ্লিকেশন ডাটাবেস পাঠান, ওটা যদি মাঝখানে ইনফেক্টেড হতে পারে, এক্সপোজ হতে পারে, থার্ড পার্টি কেউ একজন ডাটা ওখান থেকে পুল করতে পারে। সো আপনি সিকিউরিটিটা এখানে এনক্রিপশন মেথডটা ইউটিলাইজ করবেন। 1 মিনিট, আমাকে 2টা মিনিট একটু টাইম দেন, আমার একটা ফোন কল আসছে।
সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, আমরা ডিজাস্টার রিকভারি প্ল্যান, আমার কথা শোনা যাচ্ছে মনে হয় না? হ্যালো? জি, শুনতে পাচ্ছি। জি জি জি, হ্যাঁ। আমরা ডিআরপি, ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়ে আমরা অনেক একটা লম্বা ক্লাস আছে, কারণ এটা আপনারা যারা ইয়াং আছেন তাদেরও যেমন জানা দরকার, যারা সিনিয়র আছেন তাদেরও জানা দরকার। কারণ হচ্ছে এটার উপরেই বেস করে আপনার অর্গানাইজেশন, আপনি যখন বড় বড় কোম্পানিতে জব করতে যাবেন তখন এই ডিজাস্টারি রিকভারি প্ল্যান আপনাকে হ্যান্ডেল করতে হবে। তখন আপনাকে দায়িত্ব দিবে, আচ্ছা আপনি ডাটা প্রোটেকশন করছেন, আপনি ডিআরপি, হঠাৎ করে একটা টার্ম বললো ডিআরপি, তখন আপনি বলবেন যে ইজ, আর ইউ মিন দ্যাট ইজ ইট ডিজাস্টার রিকভারি প্ল্যান? তখন উনি বুঝে ফেলবে যে হ্যাঁ, ইউ হ্যাভ এ নলেজ ইন ডিজাস্টার রিকভারি প্ল্যান। কারণ বড় বড় কোম্পানি বলেন, টেলকো বলেন বা ব্যাংক বলেন, সবারই একটা ডিজাস্টার রিকভারি প্ল্যান থাকে। ইভেন আপনি ছোট একটা কোম্পানিতেই, স্টার্ট আপ কোম্পানিতে, 20 জনের কোম্পানিতেও আপনার একটা প্ল্যান থাকা উচিত যে ডিজাস্টার হলে আমি কি করব, আমার প্রথম কাজ কি। আমার র্যানসমওয়্যার যে কোনো সময় যে কোনো একটা মেশিনে পেন ড্রাইভ ঢুকায়, ধরেন নতুন একটা ছেলে জয়েন করছে, সে না বুঝে পেন ড্রাইভ ঢুকিয়ে আপনার ফাইল সার্ভারে একটা ওয়ার্ড ফাইল পেস্ট করে রেখে দিল। আর আপনি জানেন হয়তো র্যানসামওয়্যারে আপনি যতবার ক্লিক করবেন ততবার সে এনক্রিপশন করতে থাকে এবং তত ফাইল মাখাইতে থাকে। সো র্যানসামওয়্যার ঢুকলে আপনার ফাইল পুরো করাপ্টেড হয়ে যাবে, এনক্রিপ্টেড হয়ে যাবে, এবং সে টাকা চাবে, এবং টাকা দিলেও আপনি ওই ফাইল আসলে যে উদ্ধার করতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। সো তখন আপনাকে আগের দিনের ডেটা ব্যাকআপের উপরে নির্ভর করতে হবে। সো ডিআরপি হলে আপনার কোম্পানির প্ল্যান থাকবে এরকম যে আমি আজকে রাত 12টার সময় যে ব্যাকআপটা নিচ্ছি, কালকে দুপুর 12টায় যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সকাল 10টায়, বুঝেন সকাল 10টা থেকে অফিস খুলেছে, দুপুর 12টা পর্যন্ত যেই কাজটুকু হয়েছে সেই কাজটুকু পাওয়া যাবে না। এটা আপনার না, এই ডিসিশন নিবে হচ্ছে আপনার কোম্পানির এমডি অথবা সিইও। আপনি উনাদের সাথে মিটিং করবেন। আপনি যখন ব্যাকআপ সলিউশন ডিজাইন করবেন, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ডাটা কে কোথায় রাখছে সবার সাথে মিটিং করা, অথবা ইন্ডিভিজুয়ালি ডিপার্টমেন্টে যাওয়া যে ভাই আপনার ডিপার্টমেন্টের ডাটাটা আপনি কোথায় রাখছেন, আর এখন থেকে এইভাবে না এইভাবে রাখেন, সেন্ট্রাল একটা জায়গায় ডাটাটা রাখেন। তারপরে আপনি আসেন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কোন ডিপার্টমেন্ট কিভাবে ইউজ করছে, সেই ডেটাটা কোন সার্ভারে পড়ছে, সেখান থেকে আপনি ডাটা পুলিং করে একটা সেন্ট্রাল লোকেশনে নিয়ে আসেন, যেখান থেকে আপনি প্রত্যেক দিন শিডিউলিং এ ব্যাকআপ পড়বে। তো এই যে করতেছেন এটা, আপনি এককভাবে ডিসিশন নিবেন না, আপনাকে একটা এক্সেল ফাইল আমি এভাবে শেয়ার করব। ধরেন এরকম একটা ডেটা শিট আপনাকে আমি শেয়ার করব। হুম, ডেটা শিট শেয়ার করব, এক্সেল ফাইল। এই ডেটাটা নিবেন, আপনি নিয়ে আপনি আগে নিজের মতো করে সাজাবেন যে আমি ব্যাকআপ যে নিব সেটা কোন সার্ভার থেকে নিব। যদি সার্ভার হয় বা ভার্চুয়াল মেশিন হয় বা হোস্ট একটা মেশিন হয় বা একটা ল্যাপটপ হয়, ল্যাপটপের নামটা লিখব। এটা কি ফিজিক্যাল সার্ভার না ভিএম? ভিএম বলতে ভার্চুয়াল মেশিন। আমরা আজকাল ভার্চুয়াল মেশিন ইউজ করি, কারণ একটা সার্ভারের আন্ডারে আমরা 5টা 6টা সার্ভার অ্যাপ্লিকেশন দিই, কারণ একটা সার্ভারে প্রসেসর খুব লিমিটেড ইউজ হয়। ধরেন একটা সার্ভারে প্রসেসর মাত্র 20% ইউজ হয়, আর 80% প্রসেসর খালি পড়ে থাকে। তো ভিএম টেকনোলজিটা কি আপনারা হয়তো জানেন, যদি না জেনে থাকেন ছোট্ট করে বলি, ভিএম হচ্ছে কি ভার্চুয়াল মেশিন। এই একটা মেশিনের মধ্যে আমি 5টা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবো আলাদা আলাদা। একটা ভিএম এর মধ্যে আমি ইয়ে রাখবো, লিনাক্সের অ্যাপ্লিকেশন রাখবো, আর একটার মধ্যে উইন্ডোজের অ্যাপ্লিকেশন রাখবো, আর একটার মধ্যে আমি এসকিউএল সার্ভার রাখবো, আর একটা ওয়ার্কার রাখবো। রেখে আমি 4টা 5টা অ্যাপ্লিকেশন একটা ফিজিক্যাল হার্ডওয়্যার মেশিনের মধ্যে রাখতে পারি। যেই ভার্চুয়াল মেশিনগুলোর ব্যাকআপটা আমি রাখবো, সেই ব্যাকআপটা কি ভার্চুয়াল না ফিজিক্যাল, সেটা আপনাকে এই এক্সেল শিটে লিখবেন। সার্ভারের মডেল লিখবেন, লোকেশন লিখবেন, নেটওয়ার্কের সাথে যে কানেকশন, নেটওয়ার্কের স্পিডটাকে আপনি আহ সো এই এক্সেল শিটটা
আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এখানে আপনার ডাটা তুলবেন। ডাটা তোলা, যার ধরেন নেটওয়ার্কে ডেটা নাই বা হয়তো ক্লাস্টার নাই, ইফ এনি, যদি ক্লাস্টার থাকে, অনেকের ক্লাস্টার সলিউশন থাকে, ওই যে ভাই একজন বলছিলেন যে রেপ্লিকেশন, রেপ্লিকেশনের মাধ্যমে এক মানে অনেক কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন থাকে যেগুলো রেপ্লিকেশন অলওয়েজ রেপ্লিকেশন করে ক্লাস্টারিং মেথডে। সো ক্লাস্টার আছে কিনা সেটা আপনি এখানে লিখবেন। তারপরে স্যান, স্টোরেজের মধ্যে কানেক্টেড উইথ স্যান, স্যান এর মানে হচ্ছে গিয়ে স্যান সার্ভারের সাথে সে কানেক্টেড কিনা, প্রোটোকলটা কি, আইসক্যাজি অথবা স্যান, এসবিএ পোর্ট অ্যাভেলেবেল, পোর্ট, এই যার যেটার জন্য প্রযোজ্য সেটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি যদি যখন একটা ব্যাকআপ সলিউশন, কোনো ধরেন একটা সলিউশন নেওয়ার আগে আপনি মিটিং করতে বসছেন, যে আপনি সাপোজ একটা আহ, ভীম ভীমের একটা সলিউশন আপনি হয়তো নিচ্ছেন, তো ভিএম এর যখন ওইএম ফরেনারের সাথে আপনি মিটিং এ বসবেন, বা ওইএম এর সাথে, ওইএম বলতে হচ্ছে গিয়ে যারা পার্টনার না, যারা হচ্ছে ডিজাইন করছে, যেমন মাইক্রোসফট হচ্ছে ওইএম, মাইক্রোসফট বিক্রি করে কারা, তারা হচ্ছে পার্টনার। মাইক্রোসফট বাংলাদেশে অনেকেই বিক্রি করে, স্মার্ট টেকনোলজি করে, ওমেগা করে, আগে ফ্লোরা করতো, এখন আর ফ্লোরা হয়তো করে না, ঠিক জানা নাই। মাইক্রোসফট বাংলাদেশে ই জেনারেশন করে, এরকম অনেক কোম্পানি আছে বাংলাদেশে অথরাইজড ডিস্ট্রিবিউটর মাইক্রোসফট প্রোডাক্টের। তো তাদের সাথে আপনি যখন মিটিং করবেন ওইএম এর সাথে, মাইক্রোসফটের পার্টনার না, মাইক্রোসফটের যারা এখানে বাংলাদেশে অফিস আছে, তাদের সাথে যখন মিটিং করবেন তখন তারা এরকম একটা ডেটা চাবে আপনার কাছে, যে আপনার ব্যাকআপ যে পড়তেছে, ব্যাকআপ নিবেন, আপনি ব্যাকআপ সলিউশন নিবেন, বা আপনি একটা ব্যাকআপ সলিউশন নিবেন, আপনার ওএস কি, কোনো একটা অ্যাপ্লিকেশনের ওএস অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজের, কোনো একটা অ্যাপ্লিকেশনের অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্সে, কোনোটা আছে উবুন্তুতে, হুম, কোনোটা হচ্ছে সোলারিস, যদিও এখন অনেক কম ইউজ হয় তারপরেও। তো আপনার এই ডেটা শিটটা ফিল আপ করা লাগবে। সেখানে ডাটাবেস টাইপ কি হবে, ডাটাবেস টাইপ ওরাকল হবে, লিনাক্স হবে, ওরাকল না এসকিউএল না, ডেটাবেস টাইপটা কি সেটা আপনি এখানে ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশনের নেম লিখবেন, ভার্সন লিখবেন, ইয়ারলি গ্রোথ কত, ইয়ারলি গ্রোথটা আসলে আপনি যদি আগে কখনো ব্যাকআপ নিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, অথবা আপনি একদিনের ডাটা পড়তেছে, 1 মাস পরে ডাটার গ্রোথটা দেখলেন, ধরেন ওখানে 5 এমবি হলো, পরের বার হলো 7 এমবি, তাহলে ডাটা গ্রোথ 2 এমবি করে বাড়ছে, তাহলে 365 দিন আপনি মাল্টিপ্লাই করে আপনি অ্যাপ্রক্সিমেটলি একটা ক্যাপাসিটি আইডিয়া করলেন। কারণ আসলে আপনি যখন ব্যাকআপ সলিউশন ডিজাইন করবেন আপনার ক্যাপাসিটির উপরে ফোকাস করতে হবে, আপনার মূল টার্গেটই থাকবে কিন্তু ক্যাপাসিটি, ক্যাপাসিটি আমি কত জিবি পর্যন্ত ব্যাকআপ নিব, এই জন্য ডাটা গ্রোথটা আপনার জানা দরকার। আপনার টোটাল অর্গানাইজেশনের ডাটা গ্রোথ, ওয়ার্ড এক্সেল ফাইল পড়তেছে 500 এমবি, 1 মাস পরে ওই ফোল্ডারটায় কতটুকু সাইজ হচ্ছে, সেটা 600 এমবি হলো, তাহলে 100 এমবি করে বাড়ছে। সো এইটা আপনার ডিসিশন নিতে সুবিধা হবে, যে আমি 1 বছরে আমার কতটুকু ডাটা গ্রোথ হচ্ছে, আমি যে সলিউশনটা করছি এটা নেক্সট 3 ইয়ার্স এর জন্য বা 4 ইয়ার্স এর জন্য। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমরা ফোকাস করব। এইরকম একটা ডাটা শিট আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ডাটা শিটগুলো আপনারা ফিল আপ করে যখন ব্যাকআপ সলিউশন কারোর সাথে, কোনো ভেন্ডর বা কোনো পার্টনারের সাথে কথা বলবেন, তখন এই ডাটা শিটটা নিয়ে বসলে আপনাকে তারা বুঝবে যে হ্যাঁ, ইউ নো হোয়াট অ্যাবাউট দ্য ব্যাকআপ সলিউশন, ইউ নো, মানে আপনাকে উল্টাপাল্টা বোঝাতে পারবে না। হ্যাঁ, তো আপনি এই ডেটা শিটটা নিয়ে তাদেরকে, আপনি কিভাবে ব্যাকআপ নিবেন, আপনার কত টিবি ডাটা হয় সারা দিনে, হয়তো পুরা মাসে হয়তো 1 টিবি ডাটা হয়, তাহলে আমার সেকেন্ড মাসে কতটুকু গ্রোথ হচ্ছে, তো আপনার ক্যাপাসিটি কত লাগবে, তখন আপনার ওই মিটিং এ আপনার এই ডেটা শিটটা ফিল আপ করা লাগবে। আপনি ব্যাকআপ কিভাবে নিবেন, ইনক্রিমেন্টাল নেবেন না ফুল ব্যাকআপ নিবেন, এই জিনিসগুলো আপনি ডিসাইড করবেন। এই ডেটা শিটটা, আমি এই ডেটা শিটটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা, আপনারা যেটা মানে ব্যাকআপ সলিউশন, আমি একটা সফটওয়্যার দেখাই দিব, ওই সফটওয়্যারটা কয়দিন পরে আসলেও থাকবে কি থাকবে না ইউ ডোন্ট নো, বাট আপনি যখন ডিজাইনটা সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখন আপনি মনে করবেন যে যাক,
এ কোম্পানি ভ্যানিশ হয়ে গেছে, আমি বি কোম্পানি ডিজাইন করব, আমি বি কোম্পানির মতো করে আমার ডাটাগুলো প্রোটেক্টেড করব। আপনি একটা ন্যাস ড্রাইভ কিনবেন, ন্যাস ড্রাইভের মধ্যে সুন্দরভাবে আপনি ডেটা ব্যাকআপ সলিউশন আপনি ডিজাইন করে রেখে দিবেন আপনার অর্গানাইজেশন ছোট হলে। আর বড় বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনি এইসব মানে ছোট বা সস্তা ডিজাইন আপনি ডিজাইন করবেন না, কারণ আপনার দিন শেষে আপনি আটকা পড়ে যাবেন। আপনাকে জবাবদিহি করতে হবে যে ডেটা লস হলে, কারণ আপনি সিস্টেম অ্যাডমিন, আপনার উপরে টোটাল কোম্পানি দায়িত্ব দিয়ে রাখছে। আপনি এমডি সাহেবের সাথে মিটিং এ বসবেন যে আমি ডেটা ব্যাকআপ নিতে হবে, না হলে অর্গানাইজেশনে আজকে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটলে, আগুন অথবা কেউ যাওয়ার সময় কেউ যদি কিছু মুছে দিয়ে যায়, আমার ডাটা ব্যাকআপ নাই। সো আমাকে ডাটা ব্যাকআপের জন্য আমাকে কিছু বাজেট রাখতে হবে। হয়তো ফেজ বাই ফেজ, কোনো কোম্পানিতে 1 বছরে পারবে না, হয়তো 2 বছর লাগবে, কিন্তু আপনার যদি নলেজ থাকে তাহলে আপনি ডিজাইনটা ওভাবে সাজাতে পারবেন। ফেজ 1-এ আমি ধরেন ওই যে সিসিটিভি ক্যামেরার মতো হয়তো আমি 32টা ক্যামেরার একটা এনভিআর কিনে রাখলাম, আজকে 5টার ক্যামেরা কিনলাম, কালকে আর 5টা কিনলাম। ওইরকম ধরেন আমি একটা ন্যাস ড্রাইভ কিনলাম 5টা বা 6টা হার্ড ড্রাইভ দিয়ে, পরের বছর আমি আরো 10টা হার্ড ড্রাইভ কিনলাম। এভাবে আমি ক্যাপাসিটি ইনক্রিজ করলাম। অথবা আমি ভীমের মতো কোনো সলিউশনের আমি এজেন্ট, ওখানে তো এজেন্ট বেস লাইসেন্স হয়, আমি হয়তো খুব ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন আমার অর্গানাইজেশনে আমি হয়তো 2টা এজেন্ট কিনলাম, আমার বাজেট কম, এবছর আমি 2টা এজেন্ট দিয়ে আমি এসকিউএল সার্ভার আর আমার একটা অ্যাপ্লিকেশনের আমি ব্যাকআপ প্রোটেকশন নিলাম। তো ফেজ বাই ফেজ এটা আপনি সিস্টেম অ্যাডমিন, আপনাকে ডিসিশন নিতে হবে। আপনাকে বাজেট দাঁড় করায় আপনার এমডির সাথে মিটিং করতে হবে, আমার ব্যাকআপ সলিউশনের জন্য আমার 20 লাখ টাকা লাগবে কি 10 লাখ টাকা লাগবে। তো এবছর স্যার আপনি আমাকে 5 লাখ দেন, আগামী বছর আবার 5 লাখ দিতে হবে, তাহলে আমি একটা সুন্দর ডিজাইন করে আপনার ব্যাকআপ ডাটা প্রোটেকশন দিব। আদারওয়াইজ কালকে যদি আপনি কোনো আগুন লাগে বা কেউ একজন ফাইল মুছে দেয় বা কোনো ভাইরাস লেগে আমার পুরো ফাইল সার্ভার করাপ্টেড হয়ে যায়, আপনি কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। আপনি মিটিং মাইনুটস বানায় মেল করে দিবেন সিনিয়রদেরকে, সিএফও বা ওই কোম্পানির ফাইন্যান্স কন্ট্রোলারের মেল দিয়ে দিবেন যে আজকে মিটিং এ ডিসাইড হয়েছে যে আমরা এই বাজেট লাগবে ব্যাকআপ সলিউশনের জন্য 5 লাখ টাকা বা 20 লাখ টাকা। তো এইবার আমরা 10 লাখ টাকা ইনভেস্ট করব। সো এর মাধ্যমে আমি কি কি ফিচার দিব সেটাও আপনি মিটিং এর মধ্যে ডিসকাস করে নেবেন। আমি 60 দিনের পর্যন্ত ডাটা ব্যাকআপ রাখতে পারবো, বা আমি 15 দিনের পর্যন্ত ডাটা ব্যাকআপ রাখতে পারবো, এই অ্যাপ্লিকেশনের রাখতে পারবো, এইটার পারবো না। তখন হয়তো বিজনেস টিম থেকে হোক বা ফাইন্যান্স কন্ট্রোলার হোক বা ফাইন্যান্সের হেড হোক, সে বলবে না আমার এই 2টা ফাইল বাদ দেন, এই 2টা অ্যাপ্লিকেশনের আপনি আমার ব্যাকআপ দেন। ওই মিটিং এর মধ্যে আপনি ডিসিশন হয়ে যাবে। সো আপনাকে ম্যানেজমেন্টের সামনে যেতে হবে যে ব্যাকআপ, আমাকে ব্যাকআপ সলিউশন করতে হবে, না হলে কোম্পানি কোনো সাফারিং হলে আমাকে যেন ধরতে না পারেন। বা আমাকে বলতে পারবেন যে 30 দিন, আমি 30 দিনের, আমার তো মিটিং এ বলাই হয়েছে যে আমি 30 দিন পর্যন্ত ব্যাকআপ রাখবো, তারপরে 31তম দিনের ব্যাকআপ কিন্তু আমার কাছে নাই, আপনি চাইলেও আমি পাবো না। সো এই মিটিং মাইনুটস বানাবেন, মিটিং মাইনুটস এরও আমি কিছু টেমপ্লেট আপনাদের দিয়ে দেবো। যারা নতুন আছেন, পুরানো যারা আছেন তাদের হয়তো বিভিন্ন টেমপ্লেট ইউজ করেন, বাট আমিও মিটিং মাইনুটস দিয়ে দেবো যে ম্যানেজমেন্টের সাথে আপনি যখন মিটিং এ বসবেন তখন কিভাবে একটা মিটিং মাইনুটস লিখতে হয়। সেখানে আপনি টার্মস গুলা লিখবেন যে ব্যাকআপ সলিউশনের জন্য 10 লাখ টাকা লাগবে, ম্যানেজমেন্ট ডিসাইডেড যে এবার 5 লাখ টাকা দেওয়া হবে, আমরা 5 লাখ টাকায় হয়তো আমি 20 দিনের ডাটা এই